আজকে আরেকটা ইম্পর্টেন্ট লং প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হলো হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট কন্ট্রোল কার্ডিয়াক আউটপুট। তাহলে এটা জানার আগে আমাদের সবার আগে জানতে হবে কার্ডিয়াক আউটপুট কি। অলরেডি তোমরা জেনেছো কার্ডিয়াক আউটপুট হলো 1 মিনিটে রাইট ভেন্ট্রিকল বা লেফট ভেন্ট্রিকল থেকে যে পরিমাণ ব্লাড ইজেক্টেড হবে সেটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট। এবং আমরা এটাও জেনেছি যে কার্ডিয়াক আউটপুট কার কার উপর ডিপেন্ড করে। কার্ডিয়াক আউটপুট অলওয়েজ ডিপেন্ড অন দ্য হার্ট রেট অ্যান্ড স্ট্রোক ভলিউম। হার্ট রেট নর্মাল আমি যদি হার্ট রেট ধরে নিই 72 বিটস পার মিনিট, আর স্ট্রোক ভলিউম হলো এক একটা বিটে যে পরিমাণ ব্লাড ইজেক্টেড হয়। সাধারণত নর্মালি কত হয় 70 ml। তাহলে নর্মাল কার্ডিয়াক আউটপুট কত হচ্ছে অ্যারাউন্ড 5040 ml পার মিনিট। এটা হলো নর্মাল কার্ডিয়াক আউটপুট। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কোন কোন ফ্যাক্টরগুলো এই কার্ডিয়াক আউটপুটটাকে কন্ট্রোল করে। তাহলে এটা কার উপর ডিপেন্ড করবে। তাহলে যেসব ফ্যাক্টরগুলো এই হার্ট রেটটাকে কন্ট্রোল করে, তাহলে হার্ট রেট যদি বাড়ে বা কমে তাহলে কি কার্ডিয়াক আউটপুট বাড়বে বা কমবে। বা স্ট্রোক ভলিউম যদি বাড়ে তাহলে কি হবে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, বা স্ট্রোক ভলিউম কমলে কার্ডিয়াক আউটপুট কমবে। তাহলে যেসব ফ্যাক্টরগুলো এই হার্ট রেট এবং স্ট্রোক ভলিউমটাকে কন্ট্রোল করে সেই ফ্যাক্টরগুলো যদি আমি আলোচনা করি তাহলে ডেফিনেটলি আমরা ইজিলি জানতে পেরে যাবো যে কোন কোন ফ্যাক্টরগুলো কার্ডিয়াক আউটপুটটাকে রেগুলেট করে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই জিনিসটা তো আমরা সহজেই বুঝতে পারছি, যদি হার্ট রেট যদি বাড়ে তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়বে। তাহলে হার্ট রেট বাড়লেই যে কার্ডিয়াক আউটপুট বাড়বে তা কিন্তু নয়, কারণ একটা জিনিস মাথায় রাখবে, হার্ট রেট কিন্তু বাড়লে কি হয়, স্ট্রোক ভলিউমটা কমে যায়। কেন হার্ট রেট বাড়লে স্ট্রোক ভলিউম কমে যায় বা হার্ট রেট কমলে স্ট্রোক ভলিউম বেড়ে যায় সেটা আমাদের জানতে হবে। কারণ একটা বাড়লে একটা যদি কমে যায় তাহলে কি হবে, পুরো যে ভ্যালুটা ছিল কার্ডিয়াক আউটপুট সেটা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। তাহলে আমরা জানবো যে হার্ট রেটের সাথে স্ট্রোক ভলিউমের কিভাবে চেঞ্জেস হয় সেটা আমরা জানবো। তাহলে হার্ট রেটটাকে আমরা 3 ভাগে ভাগ করব। একটাতে জায়গায় ধরে নিলাম যে হার্ট রেট রয়েছে আমার যেখানে লেস দেন 50 বিটস পার মিনিট, এটা একটা কন্ডিশন পেলাম। আরেকটা কন্ডিশন পাবো যেখানে হার্ট রেট হচ্ছে ধরে নিলাম আমার 50 থেকে 150 বিটস পার মিনিট। এবং আরেকটা কন্ডিশন আলোচনা করব যেখানে আমার হার্ট রেট থাকবে মোর দেন 150 বিটস পার মিনিট। তাহলে এই অনুযায়ী কি মনে হচ্ছে যে হার্ট রেট কমলে কার্ডিয়াক আউটপুট কমবে, এখানে হার্ট রেট বাড়ছে তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়বে, এবং হার্ট রেট এখানে আরও বেশি বাড়ছে তাহলে কার্ডিয়াক আউটপুট এখানে আরও বেশি বাড়তে হবে। কিন্তু সেটা কি হয় না হয় না সেটা আমরা আলোচনা করব। তাহলে দেখো আমরা কার্ডিয়াক সাইকেল পড়েছিলাম, এক একটা কার্ডিয়াক সাইকেলে কত টাইম লাগে, অর্থাৎ ধরে নিলাম 1 মিনিটে 75টা সাইকেল হচ্ছে। তার মানে আমি বলতে পারি 75 সাইকেল। এক একটা সাইকেল মানে এক একটা সাইকেলে কি থাকে, একটা সিস্টোল হয় এবং একটা ডায়াস্টোল হয়। তাহলে 75 যে কার্ডিয়াক সাইকেল সেটা কমপ্লিট হতে কত সেকেন্ড লাগছে, 60 সেকেন্ড। তাহলে এক একটা সাইকেলে কত সেকেন্ড সময় লাগবে, 60/75 মানে হচ্ছে 0.8 সেকেন্ড। তার মানে আমি বলতে পারি এক একটা কার্ডিয়াক সাইকেলের নর্মাল টাইমিং হলো 0.8 সেকেন্ড। এবং এই 0.8 সেকেন্ডের মধ্যে কিন্তু সিস্টোল এবং ডায়াস্টোল কিন্তু সমান ভাগে ভাগ হয় না। এর মধ্যে যদি আমরা দেখি সিস্টোলের টাইমিং কত লাগে, সিস্টোলের টাইমিং লাগে 0.3 সেকেন্ড, এবং ডায়াস্টোলের যে টাইমিংটা থাকে সেটা হলো 0.5 সেকেন্ড। তাহলে দুটো মিলে কত হয়েছে, 0.8 সেকেন্ড হয়ে যাচ্ছে। এটা কোন কন্ডিশনে, যখন কার্ডিয়াক সাইকেল হচ্ছে 75 বিটস পার মিনিট। তাহলে ধরে নিলাম হার্ট রেট কি 50-এর কম আলোচনা করছি, তাহলে ধরে নিলাম এমন একটা কন্ডিশন যেখানে কি হয়েছে, আমার হার্ট রেট হয়েছে 40 বিটস পার মিনিট। তাহলে হার্ট রেট যদি হয় 40 বিটস পার মিনিট তাহলে এক একটা কার্ডিয়াক সাইকেলের টাইমিং কত লাগবে, তাহলে এক একটা কার্ডিয়াক সাইকেলের টাইমিং লাগবে এখন 60/40 বলতে পারি, তার মানে 1.5 সেকেন্ড। নর্মালি যেখানে এক একটা কার্ডিয়াক সাইকেলের টাইমিং লাগছিল 0.8 সেকেন্ড, যখন হার্ট রেট হয়ে যাচ্ছে 40 বিটস পার মিনিট তখন এক একটা কার্ডিয়াক সাইকেলের টাইমিং লাগছে আমার 1.5 সেকেন্ড। তাহলে এখন যদি এক একটা কার্ডিয়াক সাইকেলের টাইমিং লাগে 1.5 সেকেন্ড তাহলে কি হবে, সিস্টোল এবং যে ডায়াস্টোল তারও টাইমিং চেঞ্জ হবে। তাহলে সিস্টোল যেখানে 0.3 ছিল সেই সিস্টোলের টাইমিংও বেড়ে যাবে, এবং ডায়াস্টোলের যে টাইমিং ছিল ডায়াস্টোলের টাইমিংও বেড়ে যাবে। ধরে নিলাম সিস্টোলের টাইমিং 0.3 থেকে বেড়ে হয়ে গেল 0.6 সেকেন্ড, এবং ডায়াস্টোলের টাইমিং 0.5 থেকে বেড়ে হয়ে গেল 0.9 সেকেন্ড। তাহলে দুটো মিলিয়ে কত, 1.5 সেকেন্ড হচ্ছে।
এখন ডায়াস্টলের টাইমিং যখন 0.5 থেকে বেড়ে 0.9 সেকেন্ড হবে, তাহলে কি হবে? তাহলে স্ট্রোক ভলিউম বাড়বে না কমবে সেটা আমরা জানতাম, সেটা জানতে হবে। কারণ কি, স্ট্রোক ভলিউমের সাথে হার্ট রেট মাল্টিপ্লাই করেই তবেই তো আমি কার্ডিয়াক আউটপুট পাবো। হার্ট রেট তো জেনে গেছি 40 বিটস পার মিনিট, তাহলে স্ট্রোক ভলিউমের কি চেঞ্জেস হয় সেটা আমরা জানবো। একটা জিনিস বোঝার চেষ্টা করো, সিস্টোলের সময় কি হয়? সিস্টোলের সময় যে ব্লাডটা রয়েছে ব্লাডটা ইজেক্টেড হয়, আর ডায়াস্টলের সময় কি হয়? লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা কোথায় আসে? লেফট ভেন্ট্রিকেলে আসে। অর্থাৎ ডায়াস্টলের টাইমিং যদি শর্ট হয়ে যায় তাহলে কি হবে? যে ব্লাডটা লেফট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেল আসে সেই ব্লাডের অ্যামাউন্টটা কম হবে, এবং ব্লাডের অ্যামাউন্ট যদি কম হয় তাহলে ডেফিনেটলি কী হবে? স্ট্রোক ভলিউমটা কম হবে। অর্থাৎ যখন বিট করবে হার্টটা, সিস্টল হবে, তখন কি হবে? যেহেতু ব্লাডটা কম এসেছে তাহলে কি ব্লাডের তাহলে কি হবে? ব্লাডের ইজেকশনটা কম হবে। তার মানে ডায়াস্টলের টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডায়াস্টলের টাইমিং যদি ইনক্রিজ করে, তার মানে কি অনেকক্ষণ ধরে ডায়াস্টল হয়েছে, তাহলে অনেকক্ষণ ধরে যে যদি ডায়াস্টল হয় তাহলে যে ব্লাডটা এটা দিয়ে আসবে সেই ব্লাডটা কি অনেক সময় ধরে ব্লাডটা ভেন্ট্রিকেল এসেছে, তার মানে ব্লাডের অ্যামাউন্টটা বেশি থাকবে। ব্লাডের অ্যামাউন্ট যদি বেশি থাকে তাহলে কি হবে? এন ডায়াস্টলিক ভলিউম, আমি আগে আলোচনা করেছিল, এন ডায়াস্টলিক ভলিউমটা বেশি থাকবে। এন ডায়াস্টলিক ভলিউম মানে ডায়াস্টলের শেষে যে ব্লাডটা থাকে। এন ডায়াস্টলিক ভলিউম যদি বেশি থাকে তাহলে ডেফিনেটলি কী হবে? যখন হার্টটা বিট করবে বেশি পরিমাণ ব্লাড ইজেক্টেড হবে, মানে কি স্ট্রোক ভলিউম বেশি হবে। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে যদি দেখি, নর্মালি স্ট্রোক ভলিউম কত ছিল? 70 বিটস পার মিনিট, যখন ডায়াস্টলের টাইমিং ছিল 0.5 সেকেন্ড। এখন ডায়াস্টলের টাইমিং যেহেতু বেড়েছে তাহলে কি বেশি ব্লাড আসবে ভেন্ট্রিকেলে, কারণ অনেকক্ষণ ধরে ডায়াস্টল হচ্ছে। এখন তাহলে স্ট্রোক ভলিউম কত হবে? 100 ml, নর্মালি থাকার কথা 70 ml। তাহলে এই স্ট্রোক ভলিউমের সাথে আমি কি করবো? এরপরে হার্ট রেট কত ছিল? 40 বিটস পার মিনিট, এটাই তো হবে কার্ডিয়াক আউটপুট। তাহলে এখন আমি কার্ডিয়াক আউটপুট কত পাচ্ছি? 4 লিটার পার মিনিট। নর্মাল কার্ডিয়াক আউটপুট কত হওয়া উচিত? 5 লিটার পার মিনিট। এখন কার্ডিয়াক আউটপুট কত হচ্ছে? 4 লিটার পার মিনিট। তার মানে হার্ট রেট যদি কমে যায়, সেখানে ডায়াস্টলের টাইমিং বাড়লেও, সেখানে স্ট্রোক ভলিউম বাড়লেও কিন্তু কি হচ্ছে? আমার কার্ডিয়াক আউটপুটটা কমে যাচ্ছে। অর্থাৎ হার্ট রেট কমলে কি হবে? কার্ডিয়াক আউটপুট কমে যাবে। অর্থাৎ হার্ট রেট যেহেতু কমছে এবং স্ট্রোক ভলিউম বাড়লেও কিন্তু 50-এর কম যদি হার্ট রেট হয় তাহলে কিন্তু কার্ডিয়াক আউটপুটটা কম থাকবে। এটা বোঝা গেছে? তাহলে এরপর আরেকটা কন্ডিশন আলোচনা করবো, যেখানে হার্ট রেট হচ্ছে 50 to 150 বিটস পার মিনিট। ধরে নিলাম এখন হার্ট রেট হয়ে গেছে আমি 120 বিটস পার মিনিট। তাহলে কার্ডিয়াক সাইকেলে কত টাইমিং লাগবে? কার্ডিয়াক সাইকেলে টাইমিং লাগবে তাহলে আমি বলতে পারি 60/120 মানে 0.5 সেকেন্ড। তাহলে এখন এক একটা কার্ডিয়াক সাইকেলের টাইমিং লাগছে 0.5 সেকেন্ড। অর্থাৎ 0.5 সেকেন্ডের মধ্যে কি হচ্ছে? ভেন্ট্রিকেলে সিস্টোল হচ্ছে এবং ডায়াস্টোল হচ্ছে। তাহলে সেই হিসেবে যদি আমি দেখি তাহলে এখন সিস্টোলের টাইমিং কম লাগবে। এটা ছিল নর্মাল সিস্টোল, এটা ছিল নর্মাল ডায়াস্টোল, এবং ডায়াস্টোলের টাইমিং কম লাগবে। তাহলে আমি এখন ধরে নিলাম সিস্টোলের টাইমিং 0.3 সেকেন্ড থেকে কমে হয়ে গেছে 0.2 সেকেন্ড, এবং ডায়াস্টোলের টাইমিং 0.5 সেকেন্ড থেকে কমে হয়ে গেছে কত? 0.3 সেকেন্ড। দুটোই কমেছে, কারণ কি কার্ডিয়াক সাইকেল 0.5 সেকেন্ড। তাহলে ডায়াস্টোলের টাইমিং যদি কমে তাহলে কি হবে? ডায়াস্টোলটা ইম্পর্টেন্ট, কারণ ডায়াস্টোলের টাইমিংয়ে ব্লাডটা ভেন্ট্রিকেলে আসে। তাহলে কি হবে? এখন পুরো ব্লাডটা ভেন্ট্রিকেলে আসার আগে কি হবে? নেক্সট কার্ডিয়াক সাইকেল শুরু হয়ে যাবে বা নেক্সট সিস্টোলটা শুরু হয়ে যাবে। তার মানে কি হবে? স্ট্রোক ভলিউম, তার মানে কি হবে? এন্ড ডায়াস্টোলিক ভলিউম যেটা, সেই ভলিউমটা কম থাকবে। এবং এন্ড ডায়াস্টোলিক ভলিউম যদি কম হয় তাহলে নেক্সট যে বিটটা হবে, বিটে কি হবে? যে ব্লাডটা ইজেক্টেড হবে তার অ্যামাউন্টটা কম হবে, মানে স্ট্রোক ভলিউম কম হবে। তার মানে আমরা এটা জেনে গেলাম যে ডায়াস্টোলের টাইমিং কমলে কিন্তু স্ট্রোক ভলিউমটা কমে যাবে। তাহলে এখানে ধরে নিলাম স্ট্রোক ভলিউম নর্মালি থাকার কথা 70 ml, এখানে স্ট্রোক ভলিউম কমে হয়ে গেছে 60 ml, এবং হার্ট রেট কত থাকছে? 120 বিটস পার মিনিট। তাহলে টোটাল কার্ডিয়াক আউটপুট আমার কত দাঁড়ালো? টোটাল কার্ডিয়াক আউটপুট আমি পেলাম 7.2 লিটার পার মিনিট। তাহলে আমি এটা বলতে পারি 50 থেকে 150 বিটস পার মিনিট, এটার মধ্যে যদি হার্ট রেটটা থাকে তাহলে কিন্তু কার্ডিয়াক আউটপুট নর্মালের থেকে বেশি হয়। এরপর ধরে না আর একটা কন্ডিশন, যেখানে হার্ট রেট 150 বিটসেরও বেশি হয়ে গেছে, অর্থাৎ হার্ট রেট অনেকটাই বেশি হয়ে গেছে, তাহলে কি হবে? কার্ডিয়াক আউটপুট বাড়বে না কমবে? তাহলে ধরে নিলাম এখন হার্ট রেট হয়েছে 200 বিটস পার মিনিট। তাহলে কার্ডিয়াক সাইকেল কত হবে? 200টা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হতে সময় লাগছে 60 সেকেন্ড।
এক একটা কার্ডিয়াক সাইকেল সময় কমপ্লিট হতে কত সময় লাগবে 60/200। তাহলে এক একটা কার্ডিয়াক সাইকেলের এখন টাইমিং লাগছে 0.3 সেকেন্ড টোটাল কার্ডিয়াক সাইকেল। তাহলে সিস্টোল ডায়াস্টোল করতে হবে। ধরে নিলাম সিস্টোলের টাইমিং লাগছে 0.1 সেকেন্ড এবং ডায়াস্টোলের টাইমিং লাগবে এখন, তাহলে নর্মালি তো 0.5 সেকেন্ড হয়, সেখানে এখন টাইমিং লাগবে 0.2 সেকেন্ড, কারণ দুটোই কমবে, সিস্টোল ডায়াস্টোল দুটোই কমবে। তাহলে এখন ডায়াস্টোলের টাইমিং কত হয়ে গেছে 0.2 সেকেন্ড। এবং ডায়াস্টোলের টাইমিং যদি কম হয় তাহলে কি হবে, ব্লাডটা লেফট ভেন্ট্রিকেলে আসার টাইমিংটা কমে যাবে, তার মানে কি এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা কম হবে। আর এন্ড ডায়াস্টোলিক ভলিউম যদি কম হয়, এখানে যদি ব্লাড কম থাকে ডায়াস্টোলের শেষে, তাহলে ডেফিনেটলি কি হবে, স্ট্রোক ভলিউম কম হবে। তাহলে আমি ধরে নিলাম স্ট্রোক ভলিউম হয়েছে 20 ml। এবং হার্ট রেট কত পেয়েছি আমরা, 200 বিটস পার মিনিট। তাহলে কার্ডিয়াক আউটপুট কত হবে, কার্ডিয়াক আউটপুট হলো আমার 4 লিটার পার মিনিট। তার মানে আমরা এটা জানলাম যে হার্ট রেট যখন 150-র বেশি হয়ে যাচ্ছে তখনও কিন্তু হার্ট রেট বেড়ে গেলেও স্ট্রোক ভলিউম যেহেতু অনেকটাই কমে যায়, তো আলটিমেট কি হয়, কার্ডিয়াক আউটপুট কমে যায়। তাহলে আমি 3টে ক্রাইটেরিয়া বা 3টে কন্ডিশন এখানে আমি আলোচনা করলাম। ওকে, তাহলে এই কনসেপ্টটা বুঝতে পারলে, তাহলে এই যে কনসেপ্টটা বুঝতে পারলাম, তাহলে এই কনসেপ্টটাকে বা এই হার্ট রেটের সাথে স্ট্রোক ভলিউম এবং কার্ডিয়াক আউটপুটের রিলেশনটাকে যদি আমি গ্রাফে রিপ্রেজেন্ট করি, আমি কী রকমের ইমেজ পাবো, তাহলে আমার এক্স অ্যাক্সিস হচ্ছে হার্ট রেট এবং ওয়াই অ্যাক্সিস হলো কার্ডিয়াক আউটপুট। এবং এখানে কি হয়েছে, ধীরে ধীরে হার্ট রেট যখন বাড়বে, হার্ট রেট যখন বাড়ছে তখন কি হচ্ছে, আমার কার্ডিয়াক আউটপুট বাড়ছে, হার্ট রেট বাড়ছে, কার্ডিয়াক আউটপুট বাড়ছে। কিন্তু একটা টাইম পিরিয়ডের পরে হার্ট রেট বাড়লেও কিন্তু কার্ডিয়াক আউটপুট কমতে শুরু করে। এটা বোঝা গেছে? তার মানে এটাকে আমি 3টে ভাগে ভাগ করতে পারি। এই যে ফেজটা, এই ফেজটাতে হচ্ছে হার্ট রেট 50 বিটস পার মিনিটের কম। এবং এখানে যে ফেজটা পাচ্ছি, এই ফেজে হার্ট রেট কত থাকছে, 50 to 150 বিটস পার মিনিট। এবং এই যে ফেজটা পাচ্ছি, যখন হার্ট রেট 150 বিটস পার মিনিটের বেশি হয়ে যায়, তখন কি হচ্ছে, হার্ট রেট বাড়লেও কার্ডিয়াক আউটপুট কমে যায়। তার মানে এই রিলেশনটা আমরা জানলাম। অর্থাৎ 50 থেকে 150 এর মধ্যে যদি হার্ট রেট থাকে, তাহলে ডেফিনেটলি হার্ট রেট যখন বাড়তে থাকবে কার্ডিয়াক আউটপুট বাড়বে। কিন্তু যখনই 150 ক্রস করে যাবে, তখন কিন্তু হার্ট রেট বাড়লেও কার্ডিয়াক আউটপুট কমে যাবে। কারণ কেন কমে যাচ্ছিল, কারণ ডায়াস্টোলের টাইমিংটা কমে যাচ্ছিল, এন্ড ডায়াস্টোলিক ভলিউম কমে যাচ্ছিল এবং স্ট্রোক ভলিউম কমে যাচ্ছিল। এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? ওকে, এই কনসেপ্টটা যদি বুঝতে পেরে গিয়ে থাকো, তাহলে এরপরে আমি জানবো যে এক্সারসাইজের সময় কি হয়। আমরা যখন এক্সারসাইজ করি তখন কত হয়, হার্ট রেট এটার মধ্যে থাকে। এবং এটার মধ্যে থাকলেও নর্মালি কি এখানে কি দেখলাম যে এটার মধ্যে যখন থাকছে কার্ডিয়াক আউটপুট কত হচ্ছে, অ্যারাউন্ড 7 লিটার মতো হচ্ছে। কিন্তু এক্সারসাইজের সময় হার্ট রেট যখন 50 থেকে 150-এর মধ্যে থাকে, বা আরও যদি স্পেসিফিকলি বলি, আমরা যখন এক্সারসাইজ করি হার্ট রেট যখন 120-130 থাকে, তখন কার্ডিয়াক আউটপুট কিন্তু 20 লিটারেরও বেশি থাকে, 20 থেকে 25 লিটার থাকে কার্ডিয়াক আউটপুট। তাহলে এক্সারসাইজের সময় কি এমন কন্ডিশন হয় যে যেখানে কার্ডিয়াক আউটপুটটা অনেকটাই বেড়ে যায়, তাহলে সেটাই আলোচনা করব। তাহলে ধরে নিলাম একটা পার্সন এক্সারসাইজ করছে এবং এক্সারসাইজ করার সময় তার হার্ট রেট আছে 120 বিটস পার মিনিট। তাহলে এক একটা কার্ডিয়াক সাইকেলের সময় কত লাগবে, 60/120 মানে 0.5 সেকেন্ড হচ্ছে এক একটা কার্ডিয়াক সাইকেল। এবং তাহলে সিস্টোলের টাইমিং কত হবে, নর্মালি সিস্টোলের টাইমিং হওয়া উচিত, এখানে কি পেয়েছিলাম 0.2 সেকেন্ড, এবং ডায়াস্টোলের টাইমিং হওয়া উচিত 0.3 সেকেন্ড। তাহলে যখনই এক্সারসাইজ করছি তখন কি হবে, এখানে যদি আমি দেখে নিই, ধরুন এখানে মাসেল রয়েছে, ব্লাড সাপ্লাই এসেছে মাসেলের কাছে, তাহলে এক্সারসাইজ করছি। এক্সারসাইজের সময়, এটা তোমরা জানো, বায়োকেমিস্ট্রিতেও পড়েছো, যে এক্সারসাইজের সময় যে টিস্যুগুলো রয়েছে, টিস্যুতে কি বিভিন্ন মেটাবোলাইটস প্রোডাকশন বেড়ে যায়। তার মধ্যে কি থাকে, কার্বন ডাইঅক্সাইড, ল্যাকটিক অ্যাসিড, এবং তার সাথে টেম্পারেচারও বেড়ে যায়। মানে এখানে কার্বন ডাইঅক্সাইড, ল্যাকটিক অ্যাসিড, টেম্পারেচার, এগুলো সবই বেড়ে যায়।
এবং যখনই এগুলো বেড়ে যায়, এই মেটাবোলাইটসগুলো বেড়ে যায়, মেটাবোলাইটসগুলো বাড়লে কি হয়, আমার ভেসোডাইলেশন হয়। অর্থাৎ এই মেটাবোলাইটসগুলো, এখানে যে ভেসেলগুলো রয়েছে, এই ভেসেলগুলোকে কি করে, ডাইলেট করে দেয়। তাহলে ভেসেল যদি ডাইলেট হয়ে যায়, এখন সহজ জিনিস বোঝার চেষ্টা করো, তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে না কমবে। পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে হচ্ছে, ধরে নিলাম হার্ট যখন বিট করছে, এই ভেসেলগুলো যদি কনস্ট্রিক্ট হয়ে থাকে, তাহলে কি হবে, ব্লাডটা সহজে ইজেক্টেড হবে না, কারণ কে পাচ্ছে, একটা রেজিস্ট্যান্স পাচ্ছে। এখন ভেসেল যদি ডাইলেট হয়ে যায়, তাহলে কি হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাবে। তার মানে ইট ডিক্রিজ দ্য পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি কমে যায়, তাহলে কি হবে, ব্লাডটা সহজে ইজেক্টেড হয়ে যাবে। বা পেরিফেরাল রেজিস্ট্যান্স কমলে আমি কি বলতে পারি, আফটার লোড কমে যাবে, ডিক্রিজ আফটার লোড। আফটার লোড কি আমি আগে বলেছিলাম, আমি আরেকবার বলে দিচ্ছি। আফটার লোড বেসিক্যালি যে প্রেসারটা এই আর্চ অফ অ্যাওর্টাতে ক্রিয়েটেড হয়ে থাকে, সেটাকে আফটার লোড বলা হয়। অর্থাৎ ভেন্ট্রিকেল যখন পাম্প করছে ব্লাডটাকে ইজেক্ট করার জন্য, তখন এখানে একটা প্রেসার ক্রিয়েট হয় অপোজিটে। এই যে প্রেসারটা ক্রিয়েট হয়ে থাকে অপোজিটে, সেটাকে বলা হচ্ছে আফটার লোড। তার মানে ভেন্ট্রিকুলার, তার মানে এখন কি হবে, ভেন্ট্রিকেল কি হবে, খুব সহজেই ব্লাডটাকে ইজেক্ট করে দিতে পারবে, কারণ কি আফটার লোড কমে গেছে। কেন কমে গেছিলো, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে গেছিলো। এবং কেন পেরিফেরাল রেজিস্ট্যান্স কমেছিল, কারণ কি ভেসোডাইলেট হয়েছিল। ভেসোডাইলেট কেন হয়েছিল, কারণ এখানে বিভিন্ন মেটাবোলাইটস এখানে প্রোডাকশন হয়েছিল। আফটার লোড বাড়লো, তাহলে এখন কি হবে, এখন হার্ট যদি বিট করে, সেম কন্ট্রাক্টিলিটি পাওয়ারেই যদি বিট করে, যেহেতু আফটার লোড কমে গেছে, তাহলে কি হবে, এক একটা বিটে বেশি পরিমাণ ব্লাড ইজেক্টেড হবে। নর্মালি 70 হওয়ার কথা, তার থেকে বেশি ইজেক্টেড হবে। তার মানে কি হবে, স্ট্রোক ভলিউম বাড়বে। এবং স্ট্রোক ভলিউম যদি বাড়ে, এবং হার্ট রেট তো বেড়েই গেছে, তাহলে স্ট্রোক ভলিউমও বাড়ছে, হার্ট রেটও বাড়ছে, তাহলে ডেফিনেটলি কী হবে, কার্ডিয়াক আউটপুট অনেক হয়ে যাবে, প্রায় 15 থেকে 20 লিটার বা তারও বেশি বাড়বে। ব্যাপারটা বোঝা গেছে, এটা একটা জানলাম। সেকেন্ড হচ্ছে, তাহলে যখন এক্সারসাইজ করছে, এক্সারসাইজের সময় আরেকটা যেটা হয়, সেটা হলো সিম্প্যাথেটিক স্টিমুলেশন। সিম্প্যাথেটিক স্টিমুলেশন, তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন হওয়া মানে হার্টের মাসেলের যে কন্ট্রাক্টিলিটি পাওয়ার, সেটা বেড়ে যাবে। অর্থাৎ এখন ভেন্ট্রিকেল এক একবার কন্ট্রাক্ট করবে, কিন্তু আগের থেকে মোর ফোর্সফুলি কন্ট্রাকশন হবে। তাহলে কি হবে, এখন স্ট্রোক ভলিউম বাড়বে। তাহলে স্ট্রোক ভলিউম যদি বেড়ে যায়, এবং তার সাথে কি হার্ট রেট তো বাড়ছে, এক্সারসাইজ করছো, তাহলে কি হবে, কার্ডিয়াক আউটপুট অনেকটাই বেড়ে যাবে। এর সাথে আরেকটা জিনিস জানতে হবে, যে সিম্প্যাথেটিক স্টিমুলেশনে আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে আমরা কি জেনেছিলাম, সিস্টোলের টাইমিং হচ্ছিল 0.2 সেকেন্ড, ডায়াস্টোলের টাইমিং হচ্ছিল 0.3 সেকেন্ড। কিন্তু মানে বডি আমাদের এমনভাবে তৈরি, বডি ভাবলে একটা জিনিস যদি করা যায়, ডায়াস্টোলের টাইমিং কমে যাওয়ার জন্য কি হচ্ছে, এন ডায়াস্টোলিক ভলিউম কমে যাচ্ছে, যে কারণে স্ট্রোক ভলিউমটা কমে যাচ্ছে। তো বডি ভাবলে তাহলে এক কাজ করা যেতে পারে, আমি যখন সিস্টোলটা করছি, এই সিস্টোলের কন্ট্রাকশন পাওয়ারটাও তো বাড়াচ্ছি, এবং তার সাথে টাইমিংটাও যদি কমে যায়, অর্থাৎ ফোর্সফুলি কন্ট্রাকশন হচ্ছে এবং কন্ট্রাকশনের টাইমিংটাও কমে গেছে, তাহলে সিস্টোলের ধরে নিলাম টাইমিংটা এখন হচ্ছে 0.1 সেকেন্ড। আর কার্ডিয়াক সাইকেলের টাইমিং কত লাগছে, 0.5 সেকেন্ড। তাহলে এখন ডায়াস্টোলের টাইমিং কত লাগবে, বাকি টাইমটা ধরে ডায়াস্টোল হবে, মানে 0.4 সেকেন্ড। অর্থাৎ কার্ডিয়াক সাইকেলের টাইমিং কিন্তু একই থাকছে, 0.5 সেকেন্ডই থাকছে। আগে যেখানে সিস্টোল হচ্ছিল 0.2 সেকেন্ড, ডায়াস্টোল হচ্ছিল 0.3 সেকেন্ড, সিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য সিস্টোলের টাইমিংটা কমে গেল 0.1 সেকেন্ড, এবং ডায়াস্টোলের টাইমিংটা বেড়ে গেল 0.4 সেকেন্ড। তাহলে এতে কী বেনিফিট হবে, এতে যেটা বেনিফিট হবে, যেহেতু ডায়াস্টোলের টাইমিংটা 0.3 থেকে 0.4 সেকেন্ড বেড়ে যাচ্ছে, তাহলে কী হবে, হার্টটা বেশি সময় ধরে ডায়াস্টোল হবে, তার মানে এই দিক থেকে যে ব্লাডটা আসবে সেটা বেশি সময় ধরে ভেন্ট্রিকেলে ফিল হবে, তার মানে কি এন ডায়াস্টোলিক ভলিউম বাড়বে। এন ডায়াস্টোলিক ভলিউম বাড়লে কী হবে, নেক্সট যে বিটটা হবে তার স্ট্রোক ভলিউম বাড়বে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে যদি সিস্টোলের টাইমিংটা কমে যায়, তাহলে কি কোনো প্রবলেম হবে না? সিস্টোলের টাইমিং কমলে প্রবলেম হয় না, কারণ কি হচ্ছে, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটিটা বেড়ে গেছে। অর্থাৎ 0.2 সেকেন্ড ধরে সিস্টোল হলে যে ব্লাডটা ইজেকশন হতো, 0.1 সেকেন্ড ধরে সিস্টোল হলো সেম ব্লাডে ইজেক্টেড হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা গেল সিম্প্যাথেটিক স্টিমুলেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং যেটা কোন সময়, এক্সারসাইজের সময় হয়। তার মানে বুঝতে পারছি এখন তাহলে কার্ডিয়াক আউটপুট কতটা ইনক্রিজ করবে। ক্লিয়ার হয়েছে? ওকে, এরপরে থার্ড হচ্ছে আলোচনা করব, যখন এক্সারসাইজ করছি, বিশেষ করে লোয়ার লিম্বের যে মাসেলগুলো রয়েছে, সেখানে কি রয়েছে, সেখানে মাসেল পাম্প হয়। কিভাবে মাসেল পাম্প হয়, মাসেলের মধ্যে কি থাকে, সুপারফিশিয়াল ভেনও থাকে, এবং কি হয়, কিছু ডিপ ভেনও থাকে। এবং যখনই মাসেল পাম্প হচ্ছে, তার মানে কি ডিপ ভেনগুলো যে রয়েছে, ডিপ ভেনগুলো কম্প্রেস হচ্ছে,
এখন ডিপ ভেন যদি কম্প্রেসড হয় তাহলে কি হবে, ভেনের মধ্যে প্রেশারটা বাড়বে, এবং ভেনের মধ্যে যদি প্রেশার ক্রিয়েটেড হয় তাহলে কি হবে, এখানে যে ব্লাডটা কি হচ্ছে ভেন দিয়ে করে হার্টের দিকে ফ্লো হয়, তাহলে কি সেই ব্লাড ফ্লোটা বেড়ে যাবে। এখন ব্লাড ফ্লো যদি বেড়ে যায় বা রাইট অ্যাট্রিয়ামে যদি বেশি ব্লাড আছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ভেনাস রিটার্ন। তার মানে কি হবে, ভেনাস রিটার্ন বাড়বে। তাহলে কি ভেনাস রিটার্ন বাড়া মানে কি, তাহলে যে ব্লাডটা বেশি ফ্লো হয়ে রাইট অ্যাট্রিয়ামে এলো সেই ব্লাডটা এরপর লাংসে যাবে, এবং লাংস থেকে সেই এক্সট্রা অ্যামাউন্ট অফ ব্লাড বা হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড এরপরে কোথায় আসবে, লেফট অ্যাট্রিয়ামে, লেফট ভেন্ট্রিকলে। এবং লেফট ভেন্ট্রিকলে যদি বেশি ব্লাড হয় তার মানে কি এন্ডাস্ট্রিক ভলিউম বেশি হবে। এন্ডাস্ট্রিক ভলিউম যদি বেশি হয় তোমার এখানে কি হচ্ছে, ডায়াস্ট্রলের টাইমিংও বেশি হচ্ছে, এন্ডাস্ট্রিক ভলিউমও বেশি হলে তাহলে কি হবে, আমার স্ট্রোক ভলিউমও বাড়বে। স্ট্রোক ভলিউম বাড়া মানে কি, আমার হার্ট রেট আমি এখানে কত পেয়েছিলাম 120 বিটস পার মিনিট, এবং স্ট্রোক ভলিউমও এখানে হচ্ছে আমি ধরে নিলাম প্রায় 120 ml মতো স্ট্রোক ভলিউম হবে। এবং তাহলে আমার কার্ডিয়াক আউটপুট কত দাঁড়াচ্ছে, অ্যারাউন্ড প্রায় 15 লিটার পার মিনিট। ওটা বোঝা গেছে। তাহলে নর্মালি যখন আমি আলোচনা করছিলাম হার্ট রেট আমার কত ছিল 120 বিটস পার মিনিট, তখন কার্ডিয়াক আউটপুট ছিল 7.2 লিটার পার মিনিট। কিন্তু যখন একজন ট্রেন অ্যাথলিট যখন এক্সারসাইজ করছে, যখন কি হচ্ছে এক্সারসাইজের সময় হার্ট রেট একই পরিমাণই বাড়ছে, কিন্তু তখন কার্ডিয়াক আউটপুট প্রায় বেড়ে গেছে 15 লিটার পার মিনিট। মেকানিজমটা আমি আলোচনা করলাম 1, 2 এবং 3। ওকে, এটা ছিল থার্ড মেকানিজম, হচ্ছে ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন বেড়ে যাচ্ছিল। তাহলে আমরা জানলাম কার্ডিয়াক আউটপুট দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হার্ট রেট এবং স্ট্রোক ভলিউম। তাহলে হার্ট রেটের উপর কীভাবে কার্ডিয়াক আউটপুটটা ডিপেন্ড করে সেটা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, স্ট্রোক ভলিউমের সাথে কার্ডিয়াক আউটপুটের রিলেশনটা কীভাবে ডিপেন্ড করে সেটা আমি আলোচনা করব। ওকে, চল, থ্যাংক ইউ।